তো আমাদের প্রধান ফোকাসের জায়গা হচ্ছে যে এই রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা মানে কি, ক্ষমতা কাঠামোকে জবাবদিহি জায়গায় নিয়ে যাওয়া। জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হলে আমাদের ক্ষমতা কাঠামোকে ভারসাম্যমূলক করতে হবে। ভারসাম্য ছাড়া কোনো জবাবদিহিতা হয় না। ক্ষমতার যদি চেকস অ্যান্ড ব্যালেন্স না থাকে তাহলে সেখানে কোনো জবাবদিহি তৈরি হবে না। সেইটাকে আমরা জোর দিয়েছি এবং সেক্ষেত্রে যে আলোচনাগুলো দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আমরা তুলেছি, আমরা ধন্যবাদ জানাই এই ঐকমত্য কমিশন কিংবা বিভিন্ন কমিশনগুলোকে যারা মোটামুটিভাবে অনেকগুলো প্রশ্নকে তারা সামনে এনেছেন। সেখানে যেমন আমরা বলেছিলাম যে বাংলাদেশে সংসদ হচ্ছে জনগণের প্রতিনিধি। এখন সংসদের প্রতিনিধিত্ব ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ, আমাদের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন যে সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধি, কিন্তু সংসদে গিয়ে তারা কিন্তু জনগণের প্রতিনিধি থাকতে পারেন না, দলের অনুগত হয়ে যেতে হয়। ধাপ তোলা একটা এমপির মতো জায়গায় দাঁড়ায় নিয়ে বহু সভা সমাবেশের বক্তব্য আমাদের শুনেছেন আপনারা। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে 70 অনুচ্ছেদ বাতিল চাই। কিন্তু প্রস্তাবে এসেছিল যে অর্থ বিল কিংবা বাজেট ব্যতি রেখে বাকি সব জায়গায় ভোট দিতে পারবে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় যে জায়গায় এসে দাঁড়িয়েছে যে আস্থা ভোট, সরকার গঠনের আস্থা ভোট নিয়ে হর্স ট্রেডিংয়ের একটা সম্ভাবনার কথা তুলে ধরা হয়, অতীতেও এটা দেখা গেছে। সেই বিবেচনার জায়গা থেকে আমরা তুলনামূলকভাবে কনসেনসাসের স্বার্থে এই আস্থা ভোট এবং বাজেট, এই দুই বিষয় বাদে বাকি সকল বিষয়ে সংসদ সদস্যরা যাতে তাদের স্বাধীনভাবে ভোট দিতে পারেন সেই রকমভাবে 70 অনুচ্ছেদ সংস্কারের কথা আমরা তুলে ধরেছি। এবং আমরা মনে করি যে এটা ক্ষমতা কাঠামোর ভারসাম্য এবং সংসদকে জনগণের প্রতিনিধি করে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। দ্বিতীয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গায় আমরা বলেছি যে সাংবিধানিক যে পদগুলো আছে, যেমন তার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে কেবল আলাদাই করতে হবে তাই নয়, বিচার বিভাগ যাতে এই সত্যিকার অর্থে একটা স্বাধীন বিচার বিভাগ বা সেপারেশন অফ পাওয়ারের জায়গায় থাকে এবং নির্বাহী বিভাগের সাথে চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গায় থাকে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলি গ্রহণ করতে হবে। এবং সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ থেকে শুরু করে তার যে সততা, তার যে যোগ্যতা, সমস্ত কিছুর দিক থেকে এটাকে সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া দাঁড় করাতে হবে এবং এমনকি পাবলিক হিয়ারিংয়ের জায়গায় এটা নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। সুপ্রিম কোর্টের অধীনস্থ থাকবে সচিবালয়, যারা এই নিম্ন আদালতের নিয়োগ, বদলি, পদোন্নতি সমস্ত কিছু দেখবেন। ফলে এই পুরো প্রশ্নটা কংক্রিট করে না বললে বিচার বিভাগ স্বাধীন হতে হবে এই কথা কিন্তু সংবিধানেও বলা আছে। এই কথা একসময় আন্দোলনের 3 জোটের রূপরেখাও বলা হয়েছিল, কিন্তু এর সুনির্দিষ্টকরণ ছাড়া বিচার বিভাগ স্বাধীন করা কিংবা সেপারেশন অফ পাওয়ারের অর্থে বলছি স্বাধীনতা, যে সেটা কিভাবে কার্যকর হবে সেটা সুনির্দিষ্ট হয় না। এর বাইরে যেটা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে সাংবিধানিক পদগুলো, যথা নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, ন্যায়পালের পদ কিংবা অডিটর জেনারেল, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের যে পদ, এই সমস্ত জায়গাগুলো, অ্যাটর্নি জেনারেলের পদ, এইগুলোকে যেগুলো সাংবিধানিক পদ হিসেবে ঘোষণা করা এবং সাংবিধানিক পদগুলোর নিয়োগের অথরিটি সাংবিধানিক কমিশনের হাতে ন্যস্ত করা। আপনারা জানেন যে ইতিমধ্যে প্রস্তাবনা দেওয়া হয়েছে এনসিসি কিংবা ন্যাশনাল কনস্টিটিউশনাল কমিশন, অর্থাৎ জাতীয় সাংবিধানিক কমিশন গঠিত হবে এবং জাতীয় সাংবিধানিক কমিশন এই ধরনের সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দিবে। এইটা আমাদের দীর্ঘদিনের সংগ্রাম। আমরা মনে করি যে ক্ষমতার সত্যিকার ভারসাম্য যদি আনতে হয় তাহলে এটা একটা অপরিহার্য জায়গা, কেননা সাংবিধানিক পদগুলোকে যদি সরকার নিয়ন্ত্রণ করে তাহলে রাষ্ট্র আর সরকার একাকার হয়ে যায়, তার মধ্যে যে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকার কথা সেই জায়গাটা থাকে না। তো সুতরাং সেই দিক থেকে এই বিষয়ে আমরা যে প্রস্তাবগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি, আমাদের মতামত দিয়েছি এবং এই প্রশ্নে আমরা আরও ভিন্ন মতামত জায়গাগুলো দেব। প্রধানমন্ত্রীর মেয়াদ, স্থানীয় সরকার ক্ষমতা কাঠামো, তারপরে উচ্চকক্ষে যে সাংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব এবং উচ্চকক্ষের কাঠামো কী হবে এবং তত্ত্বাবধায়ক সরকার
কিভাবে গঠিত হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো কী হবে, সেখানে সদস্যরা কারা হবেন, এই সব বিষয়ে আমরা আমাদের মতামত রেখেছি। আমরা নারী আসন কিভাবে গঠিত হবে আমরা মতামত রেখেছি। মনে রাখা দরকার, আমরা রাজনৈতিক সংগ্রামের মধ্যে বহুবার বলেছি যে গণতান্ত্রিক ব্যবস্থায় রুলস অফ দ্য গেম, মানে যেটাকে বলে নিয়ম, একটা গণতান্ত্রিক চর্চা, রাজনৈতিক চর্চাটা কোন নিয়মে চলবে, আমরা এখন সেই নিয়মটা ঠিক করছি। দলগতভাবে বহুদলীয় ব্যবস্থায় বিভিন্ন দল তাদের আর্থ সামাজিক সাংস্কৃতিক নীতি তৈরি করেন, রাজনৈতিক নীতি তৈরি করেন, সেসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই পার্থক্য থাকে। সেই পার্থক্যগুলো জনগণ বিচার করবেন, জনগণ যাকে সমর্থন দিবেন তাকে নির্বাচিত করে ক্ষমতায় নেবেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবেন। কিন্তু এই যে মানে ক্ষমতা ব্যবস্থাটা, সেটা কিভাবে চলবে, কিভাবে পরিচালিত হবে, তার যে একটা নিয়ম যেটা সকলের জন্যই প্রযোজ্য, সেই রুলস অফ দ্য গেম আমরা তৈরি করতে এখন মানে অভ্যুত্থান আমাদেরকে সেই দায়িত্ব কিংবা সেই কর্তব্য আমাদের সামনে হাজির করেছে। কাজেই বাংলাদেশের ক্ষমতা ব্যবস্থার নিয়ম প্রতিষ্ঠা, এইটা হচ্ছে আমাদের সামনে এখন জরুরি প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলোর দিকে আমাদের মূল মনোযোগের জায়গা। এর বাইরেও সংবিধান সহ নাম পরিবর্তন সহ বেশ কিছু বিষয় আছে, সেগুলোতে আমরা আমাদের প্রস্তাব দিয়েছি। এটা গেলে একটা হচ্ছে যে জাতীয় ঐক্যমত্য তৈরির প্রশ্ন। আমরা বলেছি যে পদ্ধতিগত দিক থেকে সমস্ত স্টেক হোল্ডাররা, বিশেষভাবে রাজনৈতিক দলগুলো, তারা সবাই মিলে যেসব প্রশ্নে ঐক্যমত্য হচ্ছে, আমাদের আলাপ আলোচনা করা দরকার, এবং আলাপ আলোচনা যত রকম উপায়ে করা দরকার সেই সব উপায়েই আমরা আলোচনাগুলো করব। ঐক্যমত্য কমিশনের প্রতি আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা আরও বেশি বেশি করে বসুন রাজনৈতিক দল সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, যত বেশি সর্বসম্মত হওয়া যায়, ঐক্যমত্য তৈরি করা যায়, সেটা আমাদের জন্য জরুরি। আমরা আমাদের দলের দিক থেকে ইতিমধ্যে আমরা অনানুষ্ঠানিক অনেক আলোচনার মধ্যে আছি। আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত হচ্ছে আনুষ্ঠানিকভাবে আমরা বিভিন্ন রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের সাথে আমরা আলাপ আলোচনা করব বিভিন্ন প্রশ্নে, যাতে আরও ঐক্যমত্য তৈরি হয়। এবং আজকে আমরা এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছি যে গণসংহতি আন্দোলনের দিক থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এবং অন্যান্য অংশীজনদের সাথে আমরা আলাপ আলোচনা করব কিভাবে আমরা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি করতে পারি অনেক বেশি সংস্কারের ক্ষেত্রে। তো এই যে যত বেশি ঐক্যমত্য হবে এবং যেসব বিষয়ে ঐক্যমত্য হবে, সেইটাকে আমরা জাতীয় সনদ কিংবা জুলাই চার্টার হিসেবে, সনদ হিসেবে আমরা গ্রহণ করার জন্য বলেছি। যেগুলো বিষয়ে কোনোভাবেই আর ঐক্যমত্য হবে না, সেই সব প্রশ্নকে আমরা বলেছি যে এটা জনগণের কাছে নিয়ে যেতে হবে। অর্থাৎ প্রত্যেক দল কিংবা ব্যক্তি, তারা যারা নির্বাচনে অংশ নেবেন, তারা তাদের নিজেদের ইস্তেহারে কিংবা ম্যানিফেস্টোতে সেগুলো রাখবেন এবং সেই অনুযায়ী জনগণের কাছে যাবেন। জনগণ যাদেরকে বিজয়ী করে সংখ্যাগরিষ্ঠতা দেবে, তারা সেই সব প্রশ্ন নিয়ে সংসদে সেগুলো বাস্তবায়ন করবেন। কিন্তু গণতান্ত্রিকভাবে প্রথমত ঐক্যমত্য যেটা হবে, সেই সব প্রশ্নকে একটা জুলাই কিংবা অর্ডিন্যান্স কিংবা এই যে জাতীয় সনদ অর্ডিন্যান্স হিসেবে সামনে আনা দরকার। এইভাবে অর্ডিন্যান্স যে এইটা বাস্তবায়ন করতে সকলেই অঙ্গীকারাবদ্ধ, এবং আগামী পার্লামেন্টে এগুলো বাস্তবায়ন করা হবে। আমরা শেষ করি আর 1 মিনিট। আগামী পার্লামেন্টে এটা বাস্তবায়ন করা হবে, তার মানে জুলাই সনদ কিংবা জাতীয় সনদ একটা অর্ডিন্যান্স করে আগামী সংসদের গঠিত সংসদে যাতে এটা বাস্তবায়িত হয়, সে ব্যাপারে একটা বাধ্যবাধকতার জায়গা তৈরি করার ক্ষেত্রে আমরা বলেছি। এবং আমরা বলেছি যে আগামী সংসদে যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা দরকার। আপনারা সবাই জানেন যে মোটা দাগের 3টি প্রস্তাব রয়েছে। একটা হচ্ছে গণপরিষদের নির্বাচন, একটা হচ্ছে আগামী সংসদ নির্বাচন যেখানে অ্যামেন্ডমেন্ট আকারে এই সংস্কারগুলো হবে। আমরা প্রস্তাব করেছি একটা সংবিধান সংস্কার পরিষদ কিংবা সংবিধান সংস্কার সভার নির্বাচন। কেন সেটা আমরা পরিষ্কার করি যে একটা গণপরিষদ কিংবা সংবিধান, যাকে বলে যে সংবিধান সভার যে নির্বাচন, সেটা জনগণ একটা সংসদকে একটা সংবিধান তৈরি অনুমোদন দেয় কিংবা এখতিয়ার দেয় কিংবা ক্ষমতা দেয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশে এবং অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যেটা নিয়ে কনসেনসাস তৈরি হয়েছে, সেটা হচ্ছে বিদ্যমান যে সংবিধান আছে তার মৌলিক সংস্কার করা। সংস্কারই কিন্তু আমাদের ঐক্যমত্য।
নতুন সংবিধান কিংবা সংবিধান পুনর্লেখনের ক্ষেত্রে প্রস্তাব আছে, কিন্তু কোনো ঐক্যমত্য এখনো তৈরি হয়নি। ঐক্যমত্য তৈরি হয়েছে সংস্কার প্রশ্নে, এবং সরকার, অন্তর্বর্তী সরকার নিজেও সংবিধান সংস্কার কমিশনই গঠন করেছে। কাজেই সেখানে আমরা বলছি এই যে সংস্কার, মৌলিক সংস্কার আমরা করব, সেটার মানে অনুমোদন, এখতিয়ার, ম্যান্ডেট জনগণের কাছ থেকে নিতে হবে। জনগণ যদি এই সংস্কার মৌলিকভাবে করার ম্যান্ডেট দেয় আগামী সংসদকে, তাহলে এই সংস্কার জনগণের ম্যান্ডেট নিয়ে হবে। কাজে এক্ষেত্রে আদালত একে চ্যালেঞ্জ না করে উল্টো একে সুরক্ষা দেওয়ার দায়িত্বের মধ্যে যাবে। সেই দিক থেকে সংস্কার টেকসই হবে। সে কারণে আমরা বলছি সংবিধান সংস্কার পরিষদ কিংবা সংবিধান সংস্কার সবার নির্বাচনই এই সংস্কারকে টেকসই করতে পারে, জনগণের ম্যান্ডেট নিয়ে করতে পারে। কেননা সংবিধান হচ্ছে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ, সেটা খোদ সংবিধানেই লেখা আছে। কাজেই আগামী সংসদ নির্বাচন, সংবিধান সভা, সংস্কার সভার নির্বাচন এবং জাতীয় সনদ অর্ডিন্যান্স আকারে করা, এবং জাতীয় সনদের দুটো অংশ তৈরি করা। একটা হচ্ছে সংবিধান এবং সংবিধান সম্পর্কিত অংশ, যেটা আগামী নির্বাচনের পরে সংসদ সেটা করবে। অন্যদিকে প্রশাসনিক অংশ, যেটা অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে এখনই বাস্তবায়ন করতে পারে, কার্যকর করতে পারে, যেটা ভবিষ্যতে র্যাটিফাইড হবে। এই হচ্ছে মোটা দাগে বাস্তবায়ন অংশে আমাদের বক্তব্য। ফলে ঐক্যমত্য এবং বাস্তবায়ন অংশে আমরা এই বক্তব্য দিয়েছি। আচ্ছা, ধন্যবাদ। দেখুন, আমি আবার আপনাদেরকে বলি, আমার ধারণা আমি পরিষ্কার করেছিলাম, কিন্তু আপনার প্রশ্ন শুনে আমার মনে হচ্ছে যে আমি স্পষ্ট করতে পারিনি। যেসব প্রশ্নে ঐক্যমত্য হচ্ছে সেটাই জাতীয় সনদ। যেসব প্রশ্নে ঐক্যমত্য হচ্ছে না সেটা তো দ্বিমতই থেকে গেল। তাহলে এই দ্বিমত বাস্তবায়নের পদ্ধতি কি? আমার একটা প্রস্তাব আছে, সেই প্রস্তাবটা বাস্তবায়নের পদ্ধতি কি, এটা নিয়ে আমরা জনগণের কাছে যাব। জনগণ যদি আমাকে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা দেয়, তাহলে আমরা সংসদে সেটা বাস্তবায়ন করব। আর যেসব প্রশ্নে আমাদের একমত আছে, সেগুলো যাতে আগামী সংসদে আমরা সকলেই বাস্তবায়ন করতে অঙ্গীকারাবদ্ধ হই, বাধ্যবাধকতা থাকে, সেই কারণে আমরা অর্ডিন্যান্সের কথা বলছি। পরিষ্কার হলো? তাহলে ঐক্যমত্য আর দ্বিমত দুটার মধ্যে ঐক্যমত্যটা বাস্তবায়িত হবে। দ্বিমত যদি যে জনগণ যাকে সংখ্যাগরিষ্ঠতা দেবে সে তার প্রস্তাব বাস্তবায়ন করবে। এখন আমাদের একটা প্রস্তাব আছে, যেমন ধরুন সংখ্যানুপাতিকের নির্বাচন কিংবা যে কোনো বিষয়, এই যে সাংবিধানিক কমিশনের মাধ্যমে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ। এখন যদি ঐক্যমত্য কোথাও বিষয়ে যদি তৈরি না হয়, তাহলে আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা সামনে নিয়ে জনগণের কাছে যাব। জনগণ যদি মনে করেন যে এটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করবেন, তাহলে সেইটা সংসদে হবে। এটা তো অন্য কোনো প্রক্রিয়া নেই। আরেকটা হচ্ছে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে করা, অভ্যুত্থান বিপ্লবের মধ্য দিয়ে করা, সেটা তো পথ হিসাবে সবসময় খোলা আছে। তাহলে আমরা এই দুটো পদ্ধতির জায়গা বলেছি। আর বলেছি যে সংস্কার পরিষদ করতে হবে কিংবা সংস্কার সভা করতে হবে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য। এখন কেউ বলছে যে আগে পরের বিষয়, কিন্তু আগে বলছি যে সংবিধান এবং সংবিধান সংক্রান্ত সংশ্লিষ্ট বিষয়গুলো আগে করার সুযোগ নেই। এটা জনগণের ম্যান্ডেট এবং মানে একটা সংসদ ছাড়া আপনি সংবিধান বদলাতে পারবেন না। সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্টের বাইরে অন্যান্য প্রশাসনিক যে বিষয়গুলো আছে, সেইগুলো আপনার এই অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে করতে পারে। পরবর্তী সংসদ এবং সরকার সেগুলোকে র্যাটিফাই করবে। আর আমাদের যে বলেন, যেটা বললেন যে প্রধানমন্ত্রীর মেয়াদ, এখন ধরুন 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবেন না, এরকমভাবে আমরা আমাদের নিজস্ব রাজনৈতিক প্রস্তাব এবং এর মধ্যে এটা ছিল। কাজে এখানে যখন এই প্রস্তাব এসে সমর্থন করছি, কিন্তু এটা ভিন্ন প্রস্তাব আছে যে 2 বার পরপর 2 বারের বেশি কেউ হতে পারবেন না। পরপর 2 বারের বেশি কেউ হতে পারবেন না মানে হচ্ছে পরপর 2 বার হয়ে প্লাস একটা শূন্য, আবার তৃতীয়বারের মতো হতে পারবেন। তবে তৃতীয়, হ্যাঁ, রেস্ট নিয়ে কথাটা মানে একবার বাদ দিয়ে, বিরতি দিয়ে, পরপর 2 বার এবং বিরতি দিয়ে আরও একবার, 3 বার পর্যন্ত একটা আলোচনা চলছে। যে কোনো বিষয়েই কনসেনসাস হচ্ছে আমাদের পদ্ধতি। এখন কনসেনসাস হলে সেটা কনসেনসাসে যাবে, আর কনসেনসাস যদি না হয় তাহলে সে বিষয়ে জনগণের কাছে যাবে। এই পদ্ধতি আমরা বলছি।
ঐক্যমত্য বা একমতে আসার সব রাজনৈতিক দল এটি তো সম্ভব না বাংলাদেশের বাস্তবতা, বা সম্ভব হয় না। তারপর যেই অবস্থানে আপনাদের যেই দলের নিজেদের অবস্থান তো ঠিকই আছে। না, এখানে একটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে যখনই আমরা এখানে আলোচনা করতে আসছি এবং অপরাপর দলগুলোর মতামত কিছুটা জানছি, তখন ওই বিষয়ে মানে অনেকেই কিন্তু যার যার অবস্থান কিছু না কিছু বদলাচ্ছে। আজকেও আমাদের অনেকগুলো প্রশ্নে, যেমন 138টি প্রশ্নের মধ্যে আরও বেশ কয়েক 3-4টি প্রশ্নে আমরা রিভাইজ করার কথা বলেছি। সুতরাং এই রিভাইজ করার প্রশ্নে কিন্তু সব দলই করছে, এবং এগুলো যেমন দ্বিতীয় দফা এবং দলগুলোর সহ আলোচনা এবং দলগুলোর মধ্যে অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক যে আলাপ আলোচনা মানে কমিশনের বাইরেও কিন্তু দলগুলো আমরা নিজস্ব যে আলোচনা করছি এবং দলগুলো যে আলোচনা করব বলে আমি ইতিমধ্যে ঘোষণা দিলাম, সেই আলোচনার মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্নে ঐক্যমত্য তৈরির চেষ্টা চলছে, এবং এই ঐক্যমত্য যতগুলো প্রশ্নে তৈরি হবে শেষ পর্যন্ত সেটাই কিন্তু জাতীয় সনদ। জবরদস্তি তো এখানে সম্ভব না, জোর করে তো কোনো কিছু ঐক্য জায়গা হবে না। জনগণের যে চাপ আমরা যেটি বলি নরমালি, যে ক্ষমতা কমিশন করাই তো যে একটু জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনটা ঘটবে, সবাই একমত হয়ে একটি পরিবর্তন আসবে, যেটি আমরা চাই সাধারণত। আমাদের দলের অবস্থানটা হচ্ছে অভ্যুত্থান। আমরা তো রাজনৈতিক সংগ্রামের মধ্যেই সংস্কার কথাটাকে সামনে এনেছি এবং দফাও ঘোষণা করা হয়েছে। তো আমরা যুগপৎ আন্দোলনে 31 দফা সামনে এনেছিলাম। আমরা যেটা আমাদের দলের পক্ষ থেকে বারবার বলছি 5ই আগস্টের পর থেকে, যে অভ্যুত্থান এত আত্মত্যাগ মানুষের আকাঙ্ক্ষার সীমাটাকে আরেকটু প্রসারিত করেছে। ফলে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের সামনে কিন্তু এটা একটা চ্যালেঞ্জ, কিভাবে আমরা মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করব, কে কতটা বেশি সংস্কার এবং মানুষের আকাঙ্ক্ষা পূরণের জায়গায় আমরা যেতে পারছি, সেই কারণে প্রত্যেক দলই সেই বিষয়ে সচেষ্ট হবেন এবং আমরা সেই আলাপ আলোচনাগুলো কিন্তু চালিয়ে যাচ্ছি।